Hello friends, today we are going to discuss another classification of verb. আমরা আজকে ভার্বের একটি অন্য ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। Yes, we are going to discuss finite verb and non-finite verb. আমরা যখন ইংরেজি গ্রামার করেছিলাম, বাংলা ব্যাকরণ যখন পড়েছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া বলে একটি শ্রেণী রয়েছে ক্রিয়ার। এক্ষেত্রেও আমরা ইংলিশ গ্রামারে দেখছি যে সেই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া হয়ে গেল ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো আমরা সমাপিকা ক্রিয়ার যে সংজ্ঞা জেনেছি যে সমাপিকা ক্রিয়া কি করে, সমাপিকা ক্রিয়া তার নিজস্ব অর্থ সম্পূর্ণ করতে সক্ষম। সমাপিকা ক্রিয়ার দ্বারা আমরা নিজের অর্থ মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি, বাট আমরা অসমাপিকা ক্রিয়ার দ্বারা সেটা করতে পারি না। অসমাপিকা ক্রিয়া একা একা মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয় না, তার জন্য একটি সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমরা ফাইনাইট ভার্বে যদি দেখি, ফাইনাইট ভার্ব কি হচ্ছে, ফাইনাইট ভার্ব তার নিজস্ব অর্থ পরিস্ফুটন করতে সক্ষম, মনের ভাব পরিস্ফুটন করতে সক্ষম। একইভাবে আমরা যদি নন ফাইনাইট ভার্ব দেখি, নন ফাইনাইট ভার্বে যতক্ষণ পর্যন্ত না একটি অন্য ফাইনাইট ভার্ব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা একটা মনের ভাব পরিস্ফুটন করতে সক্ষম হচ্ছে না। তো আমরা যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যে ইংরেজিটি রয়েছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এটাকে যদি আমরা ইংরেজি গ্রামার অনুযায়ী সংজ্ঞায় যাই তাহলে এরকম দাঁড়ায় যে ফাইনাইট ভার্ব কি, আমরা এটাকে এভাবে বলতে পারি যে ফাইনাইট ভার্ব হচ্ছে দ্য ভার্ব যেগুলো কি করে, a finite verb is limited by, a finite verb is কি, a finite verb is limited by person and কি number, person and number of the subject. Finite verb is limited by person and number of the subject, and এটা কি করে, and it changes according to tenses. টেন্স অনুযায়ী এটা কি করে, টেন্স অনুযায়ী এটা তার রূপটাকে পরিবর্তন করে। অর্থাৎ ফাইনাইট ভার্ব নাম্বার এবং পার্সন দ্বারা সীমাবদ্ধ থাকে প্রথমত, এবং দ্বিতীয়ত সে তার টেন্স অনুযায়ী কি করে, তার যে ফর্মটা সেটাকে চেঞ্জ করতে থাকে। ইট চেঞ্জেস ইটস ফর্ম অ্যাকর্ডিং টু টেন্সেস, অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী সে তার ফর্মগুলোকে পরিবর্তন করতে থাকে। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট বলছি তখন এক ধরনের তার রূপ বসছে, আবার যখন পাস্ট ইনডিফিনিট বলছি তখন এক ধরনের রূপ বলছে। অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি টেককে যদি আমরা একটা ফাইনাইট ভার্ব হিসেবে বিবেচনা করি, তাহলে টেকের আমরা বিভিন্ন টেন্সে বিভিন্ন রকমের রূপ পাবো। কীরকম, টেক্স পাবো, কখনো পাবো টুক পাবো, কখনো টেকিং পাবো, ঠিক আছে, এবার কখনো পাবো হ্যাভ টেকেন ইত্যাদি ইত্যাদি রূপ পাবো। অর্থাৎ অ্যাকর্ডিং টু টেন্সেস ফাইনাইট ভার্ব তার রূপটাকে চেঞ্জ করে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি আবার নন ফাইনাইটে যাই তাহলে দেখবো যে নন ফাইনাইট ইজ এ ভার্ব কি করে, নন ফাইনাইট ইজ এ ভার্ব ইজ নট লিমিটেড বাই পার্সন অর নাম্বার। এটা পার্সন বা নাম্বার দ্বারা লিমিটেড থাকে না, এবং অ্যান্ড অ্যাজ এ ভার্ব দ্যাট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ইজ দেয়ার আর কল্ড দ্য ভার্ব ইনফিনিটিভ ভার্ব। অর্থাৎ নন ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব বলছি। অর্থাৎ নন ফাইনাইটে কী হচ্ছে, নন ফাইনাইট হচ্ছে সে পার্সন এবং নাম্বার দ্বারা সীমাবদ্ধ থাকে না, এবং তার যে অর্থ সেই অর্থটাকে কিন্তু সম্পূর্ণরূপে সে পরিস্ফুটন করতে সক্ষম হয় না, ঠিক আছে। এবং আমরা দেখব আরেকটি বিষয় যে নন ফাইনাইট ভার্ব কিন্তু অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী একই থাকে। যে কোনো টেন্সেই আমরা সেটা ব্যবহার করি না কেন, সেই নন ফাইনাইটের কোনো কিন্তু চেঞ্জেস হয় না, ঠিক আছে। তো আমরা বাংলায় দেখেছি অসমাপিকা ক্রিয়া এবং ইংরেজিতে আজকে অসমাপিকা ক্রিয়া করছি। বাংলায় অসমাপিকা ক্রিয়াগুলো যেমন যেতে, করতে, খেতে, বসতে, নাচতে, ঠিক ইংরেজিতে অসমাপিকা ক্রিয়াগুলো কিন্তু কিভাবে তৈরি হয়, ইংরেজিতে অসমাপিকা ক্রিয়াগুলো তৈরি হয় ভার্বের আগে একটি টু নামক ইনফিনিটিভ ব্যবহার করে। আমরা ভার্বের আগে একটি টু নামক ইনফিনিটিভ ব্যবহার করে ইংরেজিতে কিন্তু নন ফাইনাইট বা ইনফিনিটিভ করতে পারি বা করতে হয় আমাদের বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী। অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি দু একটি উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টাকে পাশাপাশি বোঝাই তাহলে হয়তো আরও বেশি বিষয়টি আমাদের কাছে পরিস্ফুট হবে। কীরকম, একটি ধরো উদাহরণ বলা গেল যে বিকি গোজ টু স্কুল। আমি বললাম বিকি গোজ টু স্কুল, এখানে আমরা দেখলাম যে গো হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, বিকি গোজ টু স্কুল, বিকি স্কুলে যায়। তো বিকি গোজ টু স্কুল অ্যাকর্ডিং টু টেন্স গোটা গোস হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য গোস হয়েছে, দ্যাটস ফাইন। তো বিকি গোজ টু স্কুল এখানে আছে কি, এখানে অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ হয়েছে এবং এখানে একটি ফাইনাইট ভার্ব গো বা গোস আছে।
এবারে আমরা যদি এই গো ভার্বটাকে আবার নন ফাইনিট বা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পারি, কীরকম? আমরা যদি বলি যে বিনা ডাজ নট লাইক টু গো টু স্কুল, আমরা যদি বলি বিনা ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই যে টু গো, বিনা ডাজ নট লাইক, বিনা পছন্দ করে না, টু গো টু স্কুল, স্কুলে যেতে পছন্দ করে না। এই যে যেতে, আগেরটাতে ছিল যায়, অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া, যার জন্য আমি গো বা গোজ বসিয়েছিলাম অ্যাকর্ডিং টু টেন্স। আর পরে যেটা বললাম বিনা ডাজ নট লাইক টু গো টু স্কুল, এক্ষেত্রে কিন্তু কি হলো, এক্ষেত্রে টু গো হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ যেতে, আগেরটাতে ছিল যায়, এবারে বাংলাটা হচ্ছে যেতে। বিনা ডাজ নট লাইক টু গো টু স্কুল, বিনা স্কুলে যেতে পছন্দ করে না, যেতে। তাহলে আগেরটাতে ছিল যায়, তাই জন্য গো বা গোস। আর পরে আমরা দেখলাম যে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব কি, টু গো অর্থাৎ যেতে। তাহলে এভাবে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বগুলোকে, একটা ভার্বই কখনো ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার কখনো তার সামনে আমরা টু নামক ইনফিনিটিভ ব্যবহার যদি করি, তাহলে সেটা কিন্তু নন ফাইনাইট বা ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অ্যাজ পার এক্সাম্পল, আমরা যদি বলি বিমল প্লেস ক্রিকেট, বিমল প্লেস ক্রিকেট, আরও যদি বলি, এবার প্লেটাকে আমরা এখানে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করেছি, কিন্তু নন ফাইনাইট হিসেবে যখন ব্যবহার করব তখন হবে কি, বিমল কামস হিয়ার টু প্লে ক্রিকেট, টু প্লে, অর্থাৎ প্লের জায়গায় হয়ে গেল টু প্লে। আরও উদাহরণ, প্রচুর উদাহরণ আছে, আমরা বানিয়ে যে কোনো উদাহরণই বলতে পারি। আই ডিড এ লট অফ হার্ড ওয়ার্ক, আই ডিড এ লট অফ হার্ড ওয়ার্ক, আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, আই ডিড এ লট অফ হার্ডওয়ার্ক, আমি অনেক হার্ডওয়ার্ক করেছিলাম। এবার যদি আমি এটাকে আই ডিড এ লট অফ হার্ডওয়ার্ক, এটাকে যদি আমি এবার কি করি, আমরা যদি এটাকে নন ফাইনাইটে করি, তাহলে এরকমভাবে বলা যায় I had a lot of work to do, I had a lot of work to do, আমার অনেক হার্ডওয়ার্ক করা, I had a lot of hard work to do, আমার অনেক lot of hard work মানে অনেক হার্ডওয়ার্ক করার ছিল। টু ডু, তাহলে ডু এখানে সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব, টু ডু যখন বললাম তখন সেটা ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া হলো। He attended 3 meetings, he had 3 meetings to attend, অ্যাটেন্ড যখন বললাম বা অ্যাটেন্ডেড যখন বললাম, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। আবার হি হ্যাড 3 মিটিংস টু অ্যাটেন্ড, যখন টু অ্যাটেন্ড বললাম তখন সেটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। এভাবে কিন্তু আমরা আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বগুলোকে বুঝে নিতে পারি। এবং সবথেকে বড় বিষয় এখানে যে আমরা এখানে একটি টু ইনফিনিটিভ ব্যবহার করেই কিন্তু আমরা কি করতে পারি, ফাইনাইট ভার্ব থেকে আমরা নন ফাইনাইট ভার্ব ব্যবহার গঠন করতে পারি, কারণ আমাদের বিভিন্ন কথা বলার সময় আমাদের নন ফাইনাইট বা ইনফিনিটিভ আমাদের দরকার হয়। বোঝা গেল? এবারে আমরা আসছি আমাদের এই আজকের ক্লাসটাকে আমি 5টা পয়েন্টে বলবো, তো এই 5টা পয়েন্ট এখানে লেখা হয়েছে। প্রথম পয়েন্টে আমরা ফাইনাইট ভার্বের সংজ্ঞা দিয়েছি, দ্বিতীয় পয়েন্টে আমরা নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা দিয়েছি, এক্সাম্পল আমি বলেছি। ঠিক আছে, আচ্ছা আরেকটি বিষয় এখানে আছে, হ্যাভ টু যে ইনফিনিটিভটা আছে, এই হ্যাভ টু ইনফিনিটিভটা ব্যবহৃত হয় আমাদের কিসের অর্থে, ফর অব্লিগেশন, আমাদের বাধ্যবাধকতা অর্থে। কিন্তু আবার হ্যাভ টু নামে যে ইনফিনিটিভ আছে, অসমাপিকা ক্রিয়াটি আছে হ্যাভ টু, সেটা কিন্তু আমাদের বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়। হ্যাভ টু, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। এই যে হ্যাভ টু, উই হ্যাভ টু গো নাও, উই হ্যাভ টু প্লে অ্যাট এনি কোস্ট, আমাদের যে কারণেই হোক না কেন আমাকে খেলতে হবে। উই হ্যাভ টু ফাইট এগেনস্ট করোনা, আমাদের করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। উই হ্যাভ টু, মানে এই যে হ্যাভ টু ইনফিনিটিভ যখন ব্যবহার করছি তখন সেটা কি হচ্ছে, সেটা একটি অব্লিগেশন হচ্ছে। অর্থাৎ মনে রাখতে হবে যে এই হ্যাভ টু ইনফিনিটিভ আমরা ব্যবহার করি, হ্যাভ টু ইনফিনিটিভ আমরা ব্যবহার করি ফর অব্লিগেশন, বাধ্যবাধকতা অর্থে। উই হ্যাভ টু ফাইট, আই হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু রান, হোয়াট এভার যাই আমরা বলি না কেন, আমরা সেটা অব্লিগেশন অর্থে কিন্তু আমরা হ্যাভ টু ইনফিনিটিভটা ব্যবহার করি। যেহেতু আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট বা ইনফিনিটিভের আলোচনা করছি, তাই এখানে হ্যাভ টু ইনফিনিটিভটা বলে রাখা ভালো, তাই বললাম। এবারে আমরা 3 নম্বর পয়েন্টে আসছি, 5টা পয়েন্টে বলবো আজকের ক্লাসটিকে। 3 নম্বর পয়েন্টে যেটা আছে যে দ্য ওয়ার্ড টু ইজ অফেন used with the infinitive, but after certain verbs, be it let, make, need, dare, see, here we use the infinitive without to. The word to often used with the infinitive, আমরা কি করছি, the word to, আমরা দেখলাম একটু আগে যে এই টু নামক যে ওয়ার্ডটা আছে, এই টু নামক ওয়ার্ডটা কিন্তু আমরা অফেন ইউজ করছি কিসের জন্য,
ইনফিনিটিভ করার জন্য আমরা কিন্তু ভার্বের সঙ্গে টুটা ব্যবহার করছি। কোনো ভার্বকে ইনফিনিটিভ করার জন্য আমরা কি করছি, ভার্বের সঙ্গে কিন্তু আমরা টুটাকে ব্যবহার করছি, ঠিক আছে। তো ভার্বের সঙ্গে আমরা কি করছি, কোনো ইনফিনিটিভ করার জন্য ভার্বের সঙ্গে আমরা টু ব্যবহার করছি, অর্থাৎ প্লে যেখানে ছিল সেখানে টু প্লে, যেখানে গো ছিল সেখানে টু গো, যেখানে ডু ছিল সেখানে টু গো। কিন্তু সার্টেন ভার্বস, দেয়ার আর সার্টেন ভার্বস, এখানে কিছু ভার্বস আছে যেগুলোতে আমাদের কিন্তু উইথাউট টু উই ক্যান মেক ইনফিনিটিভ, আমরা উইথাউট টু অর্থাৎ টু ছাড়াই কিন্তু আমরা সেগুলোকে ইনফিনিটিভ তৈরি করি। সেগুলোর মধ্যে কি, যেমন বিড একটি ভার্ব আছে, লেড একটি ভার্ব আছে, মেক একটি ভার্ব আছে, নিড একটি ভার্ব আছে, ডেয়ার একটি ভার্ব আছে, সি আছে, হেয়ার আছে, ইত্যাদি কিছু ভার্ব আছে যেগুলো বসলে কি হয়, এমনিতেই ইনফিনিটিভ তৈরি হয় বা উইথাউট টু অর্থাৎ টু ছাড়াই আমরা ইনফিনিটিভ করি। কীরকম, বিড দিয়ে যদি বলি আমরা এরকম বলতে পারি, উই বেড হিম গো, আমরা তাকে যেতে আদেশ দিলাম, উই বেড হিম গো, আদেশ দিলাম, উই বেড হিম গো। আমরা যদি লেট দিয়ে করি তাহলে কি দাঁড়ায়, লেট হার ওয়েট ফর সাম টাইম, লেট হার ওয়েট ফর সাম টাইম, তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে দাও বা করুক, লেট হার ওয়েট ফর সাম টাইম, তাকে করতে দাও। তো এই যে করতে, অপেক্ষা করতে, তাহলে অসমাপিকা ক্রিয়া, কিন্তু টু নেই, তাহলে এই যে লেট, বিট এগুলো। আবার যদি বলি মেক দিয়ে বলি তাহলে কি হয়, আই মেড হিম গো ইমিডিয়েটলি, আমি তখনই, আমি তখনই তাকে যাওয়ার জন্য কি করলাম, বাধ্য করলাম, আই মেড হিম গো ইমিডিয়েটলি। তাহলে মেড হিম গো, এখানেও দেখলাম যে উইথাউট টু আমরা একটা ইনফিনিটিভ, বাধ্য করলাম যেতে, আই মেড হিম গো ইমিডিয়েটলি, অর্থাৎ যেতে বাধ্য করলাম। ঠিক একইবারে ভাবি যদি আমরা বলি নিড বলি যদি, তাহলে ইউ নিড নট ওয়াক ফাস্ট, তোমার বেশি জোরে দৌড়তে হবে না, প্রয়োজন নেই দৌড়ানোর বা দৌড়াতে। ইউ নিড নট টু গো ফাস্ট, ইউ নিড নট টু ইট ফাস্ট, ঠিক আছে, তুমি বেশি জোরে খাবে না বা খেতে হবে না। এই যে খেতে হবে না বা খাওয়ার প্রয়োজন নেই, এই যে প্রত্যেকটি কিন্তু ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়া হচ্ছে। একইভাবে আমরা যদি ডেয়ারে যাই, ইউ ডেয়ার নট টু ডু দিস রিস্কি ওয়ার্ক, ইউ ডেয়ার নট টু ডু দিস, টু ডু বলবো না, ইউ ডেয়ার নট ডু দিস, রিস্কি ওয়ার্ক, ইউ ডেয়ার নট ডু দিস, তোমার এই রিস্কি ওয়ার্কটি করার প্রয়োজন নেই। এই যে করার এখানে কিন্তু আমরা বললাম একটা অসমাপিকা ক্রিয়া। ঠিক স বা সিটাকেও কিন্তু আমরা উইথাউট টু দিয়ে আমরা অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত করতে পারি। যেমন আই স হিম ক্রাই, আমি তাকে কাঁদতে দেখলাম। আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম। আই স হিম ওয়াক, আমি তাকে হাঁটতে দেখলাম। আই স হিম রান, আমি তাকে দৌড়তে দেখলাম। আই স হিম একটা ভার্ব যে কোনো আমরা যদি দেবে, আই স হিম স্টিল, আমি তাকে চুরি করতে দেখলাম। আই স হিম স্টিল, আই স হিম রান, আই স হিম গো, এই যে আমি দেখলাম, ঠিক আছে, আমি তাকে দেখলাম দৌড়তে, নাচতে। আই স হিম ডান্স, আমি তাকে নাচতে দেখলাম, ঠিক আছে। এই যে উইথাউট টু এখানে কিন্তু ইনফিনিটিভ ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সি ভার্বটি যে রয়েছে এই ভার্বটির জন্য আমরা যখন ইনফিনিটিভ ব্যবহার করছি তখন কিন্তু আমাদের টু এর প্রয়োজন পড়ছে না। ঠিক একইভাবে যদি আমরা হিয়ার অর্থাৎ শোনার যে কথাটা বলছি সেটাতেও কিন্তু আমাদের টু ইনফিনিটিভ দরকার হয় না, তার সত্ত্বেও অসমাপিকা ক্রিয়া হয়। যেমন আই হার্ড হিম ক্রাই, আমি তাকে কাঁদতে শুনলাম, আই হার্ড হিম ক্রাই, অর্থাৎ বা আই হার্ড হার ক্রাই, যাই বলি না কেন, হিম বলি হার বলি, আই হার্ড হিম ক্রাই, তাকে আমি কাঁদতে শুনলাম, এই যে কাঁদতে, হার্ড হিম ক্রাই, এই যে কাঁদতেটা হচ্ছে নন ফাইনিট বা অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে এই সমস্ত ক্ষেত্রে হলো কি, এই সমস্ত ক্ষেত্রে উইথাউট টু আমরা নন ফাইনাইট ভার্ব তৈরি করছি বা ইনফিনিটিভ তৈরি করছি বা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় থাকবে। আচ্ছা, এবারে 4 নম্বরে আমরা বলছি সামটাইমস অ্যান ইনফিনিটিভ ইজ ইউজড অ্যাজ এ নাউন অ্যান্ড হেন্স ইট বিকামস এ সাবজেক্ট। সামটাইমস অ্যান ইনফিনিটিভ কি করে, ইজ ইউজড অ্যাজ এ নাউন। সামটাইমস অ্যান্ড ইনফিনিটিভ, কখনো কখনো দেখবো সেন্টেন্সের মধ্যে একটা ইনফিনিটিভ কি করছে, ইনফিনিটিভ ইজ ইউজড অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। হেন্স, তাই কারণে কি হচ্ছে, ইট বিকামস এ সাবজেক্ট,
সেই কারণে ওই ইনফিনিটিভটাই ওই সেন্টেন্সের কি হচ্ছে সাবজেক্ট হচ্ছে। পরিষ্কার করে বললে আরেকবার বলতে হয় যে সামটাইমস আমরা কি দেখবো যে সামটাইমস কিছু ইনফিনিটিভ, ঠিক আছে, সামটাইমস ইনফিনিটিভ ইজ ইউজড অ্যাজ এ নাউন। একটা ইনফিনিটিভ দেখবো কখনো কখনো কিছু কিছু ইনফিনিটিভ ইউজড অ্যাজ এ নাউন, নাউন হিসেবে ব্যবহৃত হয়। হেন্স ইট বিকামস কি, হেন্স ইট বিকামস আ সাবজেক্ট। এর ফলে কি হয়, একটা সাবজেক্ট হিসেবে এটা ব্যবহৃত হয় বা সাবজেক্ট হিসেবে পরিচিতি পায়। ঠিক আছে, এটা আমরা দেখবো। কিছু আরও বাংলায় বলতে গেলে যে কিছু কিছু ইনফিনিটিভ আছে যেগুলো কি হয় নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং তার কারণে দেখা যায় যে সেটি সেন্টেন্সটার একটা সাবজেক্ট হিসেবেই উঠে আসে। উদাহরণ হিসেবে বলছি, উদাহরণ হিসেবে যেমন ধরো যদি বলা যায় টু এর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল হয়। টু এর, এই যে টু এর বা টু এরর আর কি যেটাকে বলছি, টু এর বা টু এরর, এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ, কিন্তু আমরা সেন্টেন্সটা টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, এই যে টু এর ইজ হিউম্যান, এটা হচ্ছে তোমার টু এর যেটা আছে সেটা কিন্তু আমরা কি করব, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের একটা সাবজেক্ট হিসেবে। অর্থাৎ ইনফিনিটিভ, সামটাইমস ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, সামটাইমস অ্যান ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। কখনো কখনো ইনফিনিটিভকে সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা অটোমেটিক্যালি সেটা সাবজেক্ট হয়ে যায়, কারণ সেটা আমরা নাউন হিসেবে ব্যবহার করি। বা আমরা যদি বলি টু গিভ, টু গিভ ইজ বেটার দেন টু রিসিভ, টু গিভ ইজ বেটার দেন টু রিসিভ, ঠিক আছে, দান গ্রহণের থেকে দান করা ভালো। এই যে টু গিভ ইজ বেটার দেন টু রিসিভ, তাহলে এই যে টু গিভটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হলো এবং কি হলো সেই সঙ্গে সঙ্গে টু গিভ একটা ইনফিনিটিভ সাবজেক্ট এবং সেটা হচ্ছে একটি নাউনও বটে, টু গিভ। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কখনো কখনো ইনফিনিটিভ কিভাবে হয়, সেন্টেন্সের একটি সাবজেক্ট নাউন অর্থাৎ একটি সাবজেক্ট হিসেবে সেটি ব্যবহৃত হয়। আবার কখনো কখনো দেখবো যে কি ইনফিনিটিভ কিন্তু আবার সেন্টেন্সের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। আমরা পার্টিসিপেলের যখন চ্যাপ্টার জিরান্ড পার্টিসিপেলের যখন আলোচনা করব তখন এই বিষয়টা নিয়ে আরও বেশি আলোচনা করব। তার সত্ত্বেও একটু বলে রাখি যে কখনো কখনো ইনফিনিটিভকে দেখবো আমরা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো বলা যেতে পারে আই টট হিম টু সুইম, আই টট হিম টু সুইম, আই টট হিম টু রিড, আমি তাকে সাঁতার কাটানো শেখালাম, আই টট হিম বা শিখিয়েছিলাম, আই টট হিম টু সুইম। এই যে আই টট হিম টু সুইম, টট অবজেক্ট সম্পর্কে আমাদের আগেরই ধারণা হয়ে গেছে, টট কি শিখিয়েছিলাম, টু সুইম। এই যে দেখো টু সুইমটা কিন্তু কি হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ, সেন্টেন্সের একটা অবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আই টট হিম টু সুইম, আই টট হিম টু রিড। ঠিক আছে, এগুলো তাহলে আমরা দেখবো যে ইনফিনিটিভ কখনো কখনো সাবজেক্ট, নাউন বা সাবজেক্ট, বা আমরা কখনো কখনো তো অবজেক্ট হিসেবেও কিন্তু ব্যবহৃত হতে পারে। এবারে আমরা আসছি 5 নম্বর পয়েন্টে। বাংলায় দেখবে কিছু ক্রিয়াপদ রয়েছে যেমন করিয়া, ইয়া প্রত্যয়যুক্ত, ঠিক আছে, যেমন করিয়া, দেখিয়া, হইয়া ইত্যাদি, কিছু ইত্যাদি যুক্ত কিছু, মানে করিয়া, দেখিয়া, খাইয়া, নাচিয়া, পড়িয়া, হোয়াট এভার, এই যে ইয়া যুক্ত কিছু অসমাপিকা ক্রিয়া বাংলায় আমাদের কিন্তু পাই, সচরাচর পেয়ে থাকি। করিয়া, কাজটি করিয়া আমি বিশ্রাম নেব, কাজটি করিয়া আমি বিশ্রাম নেব, ঠিক আছে, কাজটি করিয়া, ডুইং দ্য ওয়ার্ক আই, বিশ্রাম নিলাম, কাজটি করিয়া বা কাজটি আমরা সাধু ভাষায় বলছি করিয়া, আমরা যদি চলতি ভাষায় বলি তাহলে করে, কাজটি করে আমি বিশ্রাম নিলাম। ডুইং দ্য ওয়ার্ক আই টুক রেস্ট, ডুইং দ্য ওয়ার্ক আই টুক রেস্ট, কাজটি করে আমি বিশ্রাম নিই। এই যে করিয়া, হইয়া, থাকিয়া, এগুলো ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে ইংরেজির ক্ষেত্রে যখন দেখব তখন আমরা দেখব যে এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হচ্ছে, এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে, এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, বাংলায় যেটা হইয়া, করিয়া, দেখিয়া, থাকিয়া হয়। সিইং দ্য লায়ন, শি ফ্লেড অ্যাওয়ে, সিইং দ্য লায়ন, সিইং, এস ডাবল ই, সি হচ্ছে ভার্ব, তার সঙ্গে যোগ আইএনজি দিয়ে ওটা একটি প্রেজেন্ট পার্টিসিপল হলো, ঠিক আছে, এবং একটি অসমাপিকা ক্রিয়াও হলো। সিং, দেখিয়া, সিইং দ্য লায়ন, হি ফ্লেড অ্যাওয়ে বা শি ফ্লেড অ্যাওয়ে, সে পালিয়ে গেল, লায়নটি দেখে সে পালিয়ে গেল। ঠিক আছে, এরকমভাবে আমরা কিন্তু অনেক উদাহরণ দেখতে পারি। যেমন আমরা আরেকটা বলতে পারি হিয়ার দিয়ে, যেমন হিয়ারিং দ্য নিউজ, শি ব্রোক ইন্টু টিয়ার্স, হিয়ারিং দ্য নিউজ শি ব্রোক ইন্টু টিয়ার্স, সে খবরটি শুনে সে কান্নায় ভেঙে পড়লো, খবরটি শুনে মানে শুনিয়া। তাহলে এই যে ইয়াযুক্ত যে বাংলায় ক্রিয়াপদগুলো রয়েছে বা অসমাপিকা ক্রিয়া যেগুলো আছে ইয়াযুক্ত,
করিয়া, দেখিয়া, খাইয়া, এগুলো যখন আমাদের ইংরেজিতে প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের কিভাবে তৈরি করব, তখন সেটা তৈরি করব ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, এবং সেটাকে ইংরেজিতে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আমরা পার্টিসিপল, জিরান্ট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে যখন আরও প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু আমরা অসমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া আলোচনা করছি, তাই এটাকে আমরা অসমাপিকা ক্রিয়ার আড়ালেই বুঝছি যে যখন আমরা বাংলায় যখন হইয়া, করিয়া, দেখিয়া, থাকিয়া এগুলো যখন ব্যবহার করছি অসমাপিকা ক্রিয়া হিসেবে, সেই জিনিসগুলো যখন আমাদের ইংরেজিতে ব্যবহার করতে হবে তখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। সিইং, দেখিয়া, হিয়ারিং, শুনিয়া, তারপর আমাদের টেন্স অনুযায়ী যেটা সেন্টেন্স ডিমান্ড করবে সেভাবে আমরা টেন্স অনুযায়ী সেন্টেন্স তৈরি করব। শুনিয়া, দেখিয়া, নাচিয়া, করিয়া, কাজটি করিয়া, ডুইং দ্য ওয়ার্ক, আই টুক রেস্ট, এভাবে কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি করে আমরা কিন্তু এই যে করিয়া, দেখিয়া, থাকিয়া, এই যে বা করে, চলতি ভাষায় বলতে গেলে করে, থেকে, দেখে, নেচে, এই যে অসমাপিক ক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইংরেজিতে করতে পারি ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে। ঠিক আছে, এবং সেটাকে ইংরেজিতে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা প্রয়োজন, আমরা যখন ইনফিনিটিভ টু দিয়ে করেছিলাম তখন এই বিষয়টা বলা উচিত ছিল যে আমরা টু ভার্বের সঙ্গে যখন টু যোগ করে আমরা কী করছি, ইনফিনিটিভ তৈরি করছি বা নন ফাইনাইট ভার্ব তৈরি করছি, তখন কিন্তু অবশ্যই টু এর পরে অলওয়েজ কী করবে, ভার্বের বেস ফর্মটা বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাই বসবে। অর্থাৎ টু গো, টু প্লে, ওখানে আর অন্য কোনো ফর্ম কিন্তু ভার্বের বসবে না, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাই বসবে। অর্থাৎ প্লে যদি আমাদের একাধারে ফাইনাইট ভার্ব হয়, যখন আমি এটাকে নন ফাইনাইট করব বা ইনফিনিটিভ করব তখন টু প্লে হবে। ঠিক আছে, আমরা যদি ফাইনাইট ভার্বে দেখি সেটা প্লেট আছে, যাই থাকুক না কেন, কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্বে সেটা টু প্লে হবে, অর্থাৎ টু এর পরে আমাদের অলওয়েজ কী পড়বে, সেটা ভার্বের প্রেজেন্ট রূপটাই বা প্রেজেন্ট ফর্মটাই বসবে। তো বন্ধুরা, আজকে আমাদের ভার্বের আমরা একটা 3 নম্বর ক্লাসিফিকেশনটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমাদের 4 নম্বর যে ক্লাসিফিকেশনটি রয়েছে সেটি নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করো, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ফর দিস ভিডিও, অ্যান্ড স্টে হোম, স্টে সেফ।